হ্যাঁ, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকে আমরা বরাবরের মতোই আমাদের এই আইসিটির চতুর্থ অধ্যায় এইচটিএমএল এর টিউটোরিয়াল ক্লাস নাম্বার 3 আজকে আমরা শুরু করতে যাচ্ছি। আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে এইচটিএমএল এর টেবিল ট্যাগ। আমরা আজকে টেবিল ট্যাগ নিয়ে আলোচনা করব। আমরা প্রথম ক্লাস এবং দ্বিতীয় ক্লাস যে আলোচনা করছিলাম, প্রথম ক্লাস ছিল আমাদের থিওরিটিক্যাল মার্ক, দ্বিতীয় ক্লাসে আমরা এইচটিএমএল এর কিছু বেসিক ট্যাগগুলো আমরা শিখেছিলাম। আজকে 3 নাম্বার ক্লাস, আজকে আমরা আলোচনা করব হচ্ছে এইচটিএমএল এর টেবিল ট্যাগ নিয়ে। ঠিক আছে? তো আমরা টেবিল জিনিসটা আসলে কি, আমরা তৃতীয় অধ্যায়ে পড়ে আসছি সারণী। টেবিল মানে হচ্ছে সারণী। ধরে নাও আমি এরকম একটা ছক অঙ্কন করলাম, এরকম একটা ছক আমি অঙ্কন করলাম। তো এই যে ছকটা লিখলাম, এই ছকটার মধ্যে কি কি আছে? চারপাশে কিন্তু মার্জিন করা আছে, চারপাশে মার্জিন করা আছে, এবং এই সম্পূর্ণটা মিলিয়ে হচ্ছে একটা সেল। এগুলোকে কি বলা হয়? সেল। এই যে ফাঁকা যে অংশটা, এই যে ফাঁকা যে অংশটা, এটাকে বলা হয় কি? সেল। অর্থাৎ এই যে এই পাশে টানগুলো, এই পাশে টানগুলো এবং এই পাশে যে টানগুলো আছে, এইগুলোকে মূলত র এবং কলাম দ্বারা প্রকাশ করা হয়। যদি আমি এটা ঠিক মাঝখানে একটা টান দিই, তাহলে এই যে দুইটা পার্টে পার্ট করলাম, দুইটা ভাগে ভাগ করলাম, এটা একটা ভাগ আবার এটা একটা ভাগ। তার মানে এই দিক দিয়ে যখন টান দিলাম এরকম ভাবে প্রস্তাবস্তি ভাবে, তখন সেটা কিন্তু হয়ে গেছে একটি র। অর্থাৎ এই যে এরকম ভাবে যখন আমরা টান দিব, এটাকে বলবো এই পাশে একটা র হয়েছে, এই পাশে একটা র হয়েছে। তাহলে র হয়েছে কয়টা? এখানে দুইটা। এবার যদি আমি আর একটা টান দিই এই দিক দিয়ে, তাহলে এখানে র হয়েছে কয়টা? একটা, দুইটা, তিনটা। তার মানে এই সোজাসুজি, অর্থাৎ ডান থেকে বাম দিকে যখন আমরা রেখা টানবো, তখন এটা হয়ে যাবে র। কি হয়ে যাবে? এরা র। আর এ ডব্লিউ, র। র মানে হচ্ছে সারি। র মানে কি? সারি। তার মানে কি হয়ে গেছে? র হয়ে গেছে। ঠিক এরকম ভাবে এই দিকে যখন টান দেই, তাহলে একটা, দুইটা, তিনটা, চারটা কি হয়ে গেছে? র হয়ে গেছে। কি হয়ে গেছে? র। আমরা ঠিক সেম ভাবে যদি কাজ করি, এখানে টান দিলাম, তার মানে একটা, দুইটা, এরকম ভাবে যখন দিলাম, লম্বা লম্বা মানে খাড়াখাড়ি ভাবে যখন আমরা টানটা দিব, তখন সেটাকে বলবো আমরা কলাম। কি বলবো এটাকে? আমরা কলাম। কি বলবো এটাকে? কলাম। কলাম, COLUM, কলাম। তাই না? এটাকে কি বলবো আমরা? কলাম। আর এটা কি হয়ে গেছে? র। এবার আর একটা টান দিলাম, তাহলে একটা, দুইটা, তিনটা। এখন কলাম হয়েছে কয়টা? তিনটা। এই যে এরকম ভাবে একটা, দুইটা, তিনটা। বুঝতে পারছো কয়টা কলাম হয়েছে? একটা, দুইটা, তিনটা। এই ফাঁকা জায়গাগুলোকে বলা হয় কলাম। কি বলা হয় এগুলোকে? কলাম। তাহলে একটা, দুইটা, তিনটা। আর র হচ্ছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে আমরা র শিখে নিলাম, কলামও শিখে নিলাম। এই র কে বলা হয়, আমরা এই সম্পূর্ণ নাম দিলাম কি? একটা টেবিল। টেবিলের র যেটা, এটাকে আমরা টিআর দ্বারা প্রকাশ করা হয়। র কে কি দ্বারা প্রকাশ করি? আমরা টিআর দ্বারা প্রকাশ করি। আর এই যে মাঝখানে যে ফাঁকা অংশটা, এগুলোকে বলা হয় সেল। এগুলোকে বলা হয় কি? সেল। সেল মানে ফাঁকা জায়গাটাকে আমরা কি বলবো? এদেরকে সেল বলবো। এই যে সেলগুলো আছে, এই সেলগুলোর ভিতরে যে লেখাগুলো আমরা লিখবো, অর্থাৎ এই টেবিল কলামের অংশটাকে আমরা বলবো টেবিল ডাটা। এগুলাকে আমরা ডাটা লিখে প্রকাশ করব। তখন এই যে TD, টেবিল ডাটা সংক্ষেপে আমরা কি লিখবো? TD। অর্থাৎ TD দ্বারা কি প্রকাশ করলাম আমরা? টেবিল ডাটা। অর্থাৎ এই সেলগুলোর ভিতরে যা লিখবো সবগুলোকে আমরা TD নামে পরিচয় দেব। কি দিব? TD নামে পরিচয়। তার মানে টেবিল ডাটা। আর এই যে প্রত্যেকটা র, এটাকে আমরা টিআর দ্বারা প্রকাশ করব, টেবিল র। তার মানে হচ্ছে আমরা আগে লিখবো র, তারপরে আসবো ডাটা, কলাম। তাই তো? তার মানে এইখানে আমরা এই একটা টেবিল, এইখানে আমরা র পাইলাম কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা। কলাম পাইলাম কয়টা? একটা, দুইটা, তিনটা। এখন রো কলাম নিয়ে কারো কোনো আপত্তি আছে? কলামটাকে আমরা টিডি দ্বারা প্রকাশ করবো। যতগুলো কলাম থাকবে ততগুলো টিডি আমাদের এখানে বসবে। এই যে দেখো, একটা, দুইটা, তিনটা কলাম আছে। এই রো, প্রথম রো যদি আমি চিন্তা করি, র নাম্বার 1 নাম্বার র না, এটা এই 1 নাম্বার রো এর ভিতরে কলাম আছে কয়টা? একটা, দুইটা, তিনটা। ভালোভাবে বুঝতে পারছো? তার মানে টিডি হবে কয়টা? সেল কয়টা? একটা, দুইটা, তিনটা। যতগুলো সেল থাকবে ততগুলো টিডি হবে। ক্লিয়ার? যতগুলো সেল থাকবে ততগুলো টিডি হবে। আমি যদি প্রথম টিআর নিয়ে কাজ করি, তখন প্রথম টিআর এর ভিতরে টিডি হবে কয়টা? একটা, দুইটা, তিনটা। ক্লিয়ার ব্যাপারটা? এবার আমি দ্বিতীয় টিআরে যাই। এই দ্বিতীয় টিআরে যাওয়ার পরে আবার টিডি হবে কয়টা? একটা, দুইটা, তিনটা। এবার তৃতীয় টিআরে যাইলাম, এখানে একটা মুছে দিলাম, তার মানে এগুলো 3 নাম্বার। 3 নাম্বারে গেলে কি হবে? টিডি আছে কয়টা? একটা, আর এখানে আছে একটা, দুইটা। আর মানে আরটা কি হয়েছে? মুছে গেছে। কি হয়ে গেছে? মুছে যাওয়া। এই যে মুছে যাওয়া অংশটাকে, এটাকে বলি আমরা স্প্যান। স্প্যান মানে মুছে যাওয়া। স্প্যান মানে কি? মুছে যাওয়া। তার মানে কি মুছে গেছে? কলাম ছিল দুইটা, হয়ে গেছে কয়টা? একটা।
এইখানে কলাম ছিল কয়টা? দুইটা। নাই যে মাঝখানে এই টানটা যখন আমি মুছে দিলাম, এই দেখো এই টানটা যখন আমি মুছে দিলাম তখন কলাম হয়ে গেছে কয়টা? একটা। আগে ছিল কয়টা? দুইটা। এই দুইটা মিলে একটা কলাম হয়ে গেছে। তার মানে এই যে টিডি ছিল এখানে দুইটা, কয়টা ছিল? দুইটা টিডি ছিল, তার মানে কলাম হয়ে গেছে কয়টা? একটা। অর্থাৎ কলাম ছিল এখানে দুইটা, হয়ে গেছে কয়টা? তার মানে কলামগুলো কি হয়ে গেছে? মুছে গেছে। তাহলে হবে কল স্পেন। কয়টা কলাম ছিল? দুইটা, হয়ে গেছে কয়টা? একটা। এই যে এই জায়গাটার মধ্যে কল স্পেন হয়ে গেছে। বুঝতে পারছো? আবার এরকম হইতে পারতো যে এইখানে আমি এটা মুছে দিলাম, এবার এইখানে যখন একটা র কে মুছে দেওয়া হলো, এই জায়গায় এই র এর টানটা এই পর্যন্ত ছিল না, আমি যখন এটাকে মুছে দিলাম তখন এটা কি হয়ে গেছে? র স্পেন হয়ে গেছে। তার মানে র ছিল কয়টা? একটা, দুইটা, কিন্তু এখানে হয়ে গেছে কয়টা? একটা হয়ে গেছে। দুইটা মিলে একটা হয়ে গেছে। ওই যতগুলো মিলে একটা হবে ওই র স্পেন লিখতে হবে, র স্পেন 2। তার মানে এইখানে দেখো দুইটা র ছিল, একটা দুইটা ছিল এই জায়গায়, এখানে হয়ে গেছে কয়টা? একটা। এইখানে কলম ছিল দুইটা, হয়ে গেছে কয়টা? একটা। আবার এইখানে চিন্তা করে দেখো 4 নাম্বার যদি আমি রতে যাই, এই 4 নাম্বার হতে গেলে একটা, দুইটা, তিনটে, এইখানে আমি তিনটে রেখে দিলাম। অর্থাৎ চতুর্থ কলামে আমার র কয়টা? তিনটাই। মানে চতুর্থ রতে কলাম হচ্ছে তিনটা। তার মানে যতগুলো কলাম বা সেল থাকবে আমাদের ততগুলো টিডি লিখতে হবে। ক্লিয়ার? ততগুলো টিডি আমাদের লিখতে হবে। আমি এখন একটা এক্সাম্পল স্বরূপ তোমাদেরকে একটা টেবিলটা কিভাবে উপস্থাপন করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। আমাদের দ্বিতীয় ক্লাসে একটা কথা উল্লেখ ছিল, আমরা এখন যা কিছু লিখবো ওয়েবসাইটের ভিতরে সবগুলো বোর্ডের ভিতরে হবে। কোথায় হবে? বোর্ডের ভিতরে হবে। আমি একটা টেবিল মনে করে এখানে লিখলাম, এটার নাম দিলাম রেজাল্ট শিট। রেজাল্ট শিট। এই রেজাল্ট শিট হচ্ছে একটা নিচে টান দিয়ে দিলাম, এটার নাম দিলাম কি আমরা? রেজাল্ট শিট। এই রেজাল্ট শিটের মধ্যে আমাদের এখানে কি কি থাকবে? ধরো এখানে দিলাম আমি সিরিয়াল নাম্বার। এস এর মানে কি? সিরিয়াল নাম্বার। বুঝতে পারছো? ছোট করে সংক্ষেপ করে রাখলাম সিরিয়াল নাম্বার। আর এইখানে দিলাম নং, এ নেম। কি দিলাম এখানে? নেম। আর এইখানে দিলাম আমি সাবজেক্ট, আর এইখানে দিলাম আমি রেজাল্ট। বুঝতে পারছো আমি কি করলাম? চারটা কাজ করলাম। তো একটা টেবিল আমি তৈরি করতেছি, এটা ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করবো আমরা কিভাবে? ধরো তোমাদের বাওয়াল কলেজের একটা রেজাল্ট শিট এখানে দেওয়া আছে, তো আমরা এই রেজাল্টটা এখানে প্রকাশ করব। করলে আমরা কেমনে করব? প্রথমে সিরিয়াল নাম্বার দিব, তারপরে দিব কি? নেম, তারপরে দিব সাবজেক্ট, তারপরে দিব আমরা রেজাল্ট। আমি এখানে সিরিয়াল নাম্বার দিলাম, রোল নাম্বার দিলাম মনে করো 101, 102, আরটা দিব 103, তাই না? তিনজন ছাত্রের রেজাল্ট আমি প্রকাশ করতেছি এই জায়গায় 103। নেম দিলাম মনে করো এ বি সি, যে কোনো নাম হতে পারে, তোমরা এখানে নাম দিয়ে লিখে নিতে পারো, এখানে যা দিব তাই লিখে দিলেই হবে, সমস্যা নাই। সাবজেক্ট দিলাম মনে করো সে হচ্ছে হিউম্যানিটিস, সে হচ্ছে সায়েন্সের, সে হচ্ছে বিজনেস স্টাডিজ। ক্লিয়ার? তিনজন তিনটা ডিপার্টমেন্টের। এইখানে যে হিউম্যানিটিস তারা দিলাম আমি এ প্লাস, যে সায়েন্সের সেও পাইলো এ প্লাস, যে বিজনেস তাকে দিলাম এ। সাপোজ আমরা কি করলাম? একটা রেজাল্ট এখানে পাবলিশ করব। এই রেজাল্টটা কোনো ওয়েবসাইটে প্রদর্শন করার জন্য প্রয়োজনীয় যে HTML কোড পরীক্ষার মধ্যে এমনিতে আসে, যে উদ্দীপকে উল্লেখিত যে চিত্রটা আছে, এই রেজাল্ট শিটটাকে কোনো ওয়েবসাইটে প্রদর্শন করার জন্য প্রয়োজনীয় HTML কোড লিখো। বুঝতে পারছো? এবার এটা বিশেষ করে আসবে হয় 3 নাম্বারে আসতে পারে অথবা 4 নাম্বার, এই দুইটা কোয়েশ্চেন থেকে যে কোনো একটা কোয়েশ্চেন আসতে পারে। তো আমরা বলছিলাম যে HTML যখন করব, আমরা দ্বিতীয় ক্লাসে যে এখান থেকে ছিলাম ওইখান থেকে ক্লাসটা আজকে চালু করতেছি, সেজন্য ক্লাসটা দ্বিতীয় নম্বর ক্লাসটা ভালো করে দেখে আসতে হবে কয়েকবার। যারা একবার না বুঝতো কয়েকবার ট্রাই করবা বোঝার জন্য, এবং আমাদের পরবর্তী লাইভ ক্লাসটা হবে, এটাতে সবাই জয়েন করবো ইনশাল্লাহ। তো দেখো আমি এটাকে প্রবেশ করব। আমি বলছিলাম HTML এর প্রথমে শুরু করতে হবে। শুরু করার পর ওয়েবসাইটের ভিতরে কোনো ভিজিটর যখন আমার ওয়েব পেজটাকে ভিজিট করতে আসবে, তার চোখের সামনে যেটা প্রদর্শিত হবে এই সম্পূর্ণ অংশটা আমাদের কোথায় লিখতে হবে? বডির মধ্যে লিখতে হবে। কোথায় লিখতে হবে? বডির মধ্যে লিখতে হবে। টাইটেল প্রয়োজন না, টাইটেল হচ্ছে কোনো ওয়েবসাইটের নাম। আমি এটাকে বারবার বলে দিচ্ছি, যদি ওয়েবসাইটের নাম থাকে, যে বাওয়াল কলেজের একটা ওয়েবসাইট অথবা ঢাকা কলেজের একটা ওয়েবসাইট, ওই ঢাকা কলেজের ওয়েবসাইটে সার্চ দেওয়ার পর তুমি একটা রেজাল্ট পেয়ে যাবা। এরকম হলে তাহলে যে কলেজের যে নেমটা ছিল ওইটা ছিল টাইটেল, হেডিং এর মধ্যে হেড টাইটেল। আমরা 2 নাম্বার ক্লাসে দিলাম হেড এবং টাইটেল, ওইটা হবে তখন যদি কোনো ওয়েবসাইটের নাম থাকে। এবং হতে পারে XYZ কলেজের একটা ওয়েবসাইট দেওয়া আছে, ওইটাকে তুমি সার্চ করলে পেয়ে যাবা। ওইরকম যখন আসবে তখন সেটা চলে যাবে কোথায়? টাইটেল এবং হেড অংশের ভিতরে। যেহেতু আমরা ওইটা এখন বলছি না, বলছি কি একটা রেজাল্ট শিট আছে,
ওইটাকে যে কোনো একটা ওয়েবসাইটের মধ্যে প্রকাশ করো। তার মানে হচ্ছে ওয়েবসাইটের নামটা আমার দেখার দরকার নাই, আমরা একটা প্র্যাকটিক্যাল করতেছি। ক্লিয়ার ব্যাপারটা? এখন এটাকে প্রদর্শন করব। তাহলে আমরা লিখবো কি টেবিল। টেবিল। এখন একটা জিনিস খেয়াল করো, আমি টেবিল লিখে দিলাম। টেবিল মানে হচ্ছে এরকম একটা অংশ। আচ্ছা, তোমাদেরকে যদি আমি কল্পনা করি এই যে একটা টেবিল হচ্ছে, কারণ কি তার চারপাশে বাউন্ডারি আছে। চারপাশে কি আছে? বাউন্ডারি। এটার নাম হলো বর্ডার। এটার নাম কি? বর্ডার। এখন সাপোজ আমি বললাম একটা টেবিল, তার বর্ডার দিলাম না। দেখো তো তোমাদের চোখের মধ্যে কোনো টেবিল আছে কিনা? আছে। যদি আমার এখানে বর্ডার অংশটা না দেওয়া হয় তাহলে এরকম ভাবে সাদা অংশ আসবে, কোনো চারপাশে যে মার্জিনটা আছে এটা আসবে না। ইনশাআল্লাহ আমি লাইভ ক্লাসে যেটা প্র্যাকটিক্যাল ক্লাসে দেখাবো, তোমরা সবাই এখানে প্রত্যেকটা কথা বুঝে যাবা। সেজন্য এখনো একটু ভালো করে বুঝে নাও। তার মানে চারপাশে যখন আমি মার্জিনটা দিব তখনই সে কি হবে? টেবিল। এই টেবিলে দেখো প্রত্যেকটা সেলের চারপাশে কি আছে? মার্জিন আছে। আছে কিনা? যেহেতু আছে, আমার এই মার্জিনটাকে বলা হয় বর্ডার। কি বলা হয় এটাকে? বর্ডার। সেজন্য আমাদের টেবিলের ভিতরে লিখতে হবে বর্ডার। হ্যাঁ, এটা আমরা শুধু এখানে কমান্ড দিব। HTML হচ্ছে একটা কমান্ডিং ল্যাঙ্গুয়েজ, আমরা শুধু কমান্ড ব্যবহার করব, ট্যাগ ব্যবহার করব, অটোমেটিক ভাবে সে সেনসিটিভ ভাবে হয়ে যাবে। কথা কি বুঝতে পারছো? আমাদের ইনপুট যেগুলো দিব, আউটপুটটা অটোমেটিক ভাবে কম্পিউটার কি করবে? তৈরি করে নেবে। বুঝতে পারছো? যারা MS ওয়ার্ডে কাজ করছো তারা কিন্তু বুঝতে পারছো টেবিলে আমাদের কি ইনসার্ট থেকে টেবিল নিয়ে কাজ করতে মাইক্রোসফট ওয়ার্ডে, কিন্তু আমাদের এটা ওয়ার্ড না, এটা একটা কমান্ডিং ল্যাঙ্গুয়েজ। যখন তুমি ওয়েবসাইটে প্রকাশ করো, পাবলিশ করবা, তখন অটোমেটিক ভাবে এটা হয়ে যাবে। কথা কি বুঝতে পারছো? তো আমরা টেবিল বর্ডার কত? বর্ডার ইকুয়াল টু আমরা দিব একটা জিনিস খেয়াল করে দেখো, আমি একটা টেবিল এখানে অঙ্কন করলাম, আবারও দেখাচ্ছি। টেবিল এখানে অঙ্কন করলাম, এই যে এই টেবিলে তো এরকম হতে পারে, হতে পারে কিনা? তার মানে এই টেবিলের পাশ দিয়া দাগ পড়ছে কয়টা? দুইটা। অর্থাৎ যতগুলো দাগ পড়বে টেবিল বর্ডার দিবা এত। টেবিল বর্ডার দিবা কত? 1। যদি সিঙ্গেল লাইনের বর্ডার চাও তাহলে 1 লাইনের বর্ডার হবে। যদি টেবিল বর্ডার 2 দাও তাহলে 2 লাইনের বর্ডার হবে। আমি দেখাচ্ছি, জাস্ট দেখাচ্ছি যে 1 লাইনের বর্ডার দিয়ে করা যা, 2 লাইনের বর্ডার দিয়েও করা যা। বুঝতে পারছো? যদি তুমি 1 লাইনকে মুছে দাও, দুইটা লাইন তো আমি দেখাইছি, যদি একটা লাইনকে তুমি কি করো? মুছে দিল। ধরো 1 লাইন মুছে দিলাম আমরা, এখন কি সিঙ্গেল লাইন আসছে কিনা? তার মানে 1 লাইনের বর্ডার হচ্ছে। কত লাইনের? 1 লাইনের। এখন তার পাশে যদি আরেকটা টেবিল আমি অঙ্কন করি, মনে রাখবো যতগুলো টিআর দিব বা টিডি দিব ততগুলো আমার সেল তৈরি হবে। এখন একটা জিনিস লক্ষ্য করে দেখো, এটাও একটা টেবিল, এটাও কি একটা টেবিল। তার মানে এইখানে লক্ষ্য করে দেখো তো প্রত্যেকটা সেলের মাঝখানে কি এরকম কোনো ফাঁকা আছে কিনা? তাহলে প্রথম শিখলাম ডাবল লাইনের বর্ডার দিলে কেমন আসে, সেজন্য আমরা দিলাম ডাবল না দিয়ে আমরা দিব কি সিঙ্গেল লাইনের বর্ডার। যেহেতু সিঙ্গেল লাইনের বর্ডার দিলাম, এই দিলাম সিঙ্গেল লাইন 1 দিলাম, তাই না? টেবিল বর্ডার দিলাম 1। এখন এই একটা সেল, এইখানেও একটা সেল, ভালো করে বুঝে নিবা প্র্যাকটিক্যাল ক্লাস। এই একটা সেল, এই একটা সেল, দুইটা সেলের মাঝখানে একটু ফাঁকা আছে কিনা? এই ফাঁকাটাকে বলা হয় স্পেস। কি বলা হয় এটাকে? স্পেস। এবং এই স্পেসটা কার মধ্যে? দুইটা সেলের মাঝখানে স্পেস না, এই জন্য এটাকে বলা হয় সেলফ স্পেসিং। দুইটা সেলের মাঝখানে কোনো ধরনের স্পেস থাকবে এখানে কি আছে? মানে প্রত্যেকটা সেলের মাঝখানে কোনো ধরনের স্পেস না, শুধু বর্ডার আছে। তার মানে এটা হবে সেলস, কি হবে? সেলস স্পেসিং। এর নাম দিব আমরা কি? সেলফ স্পেসিং। যদি আমরা এরকম ভাবে, শোনো, যদি আমরা এরকম ভাবে দুইটা লাইনের মাঝখানে, দুইটা টেবিলের মাঝখানে বা দুইটা সেলের মাঝখানে ফাঁকা রাখতে না চাই, এরকম করতে চাই যে আমরা এভাবে দিব না, আমরা দিব কোনটা? এই যে এটা, ধরো সোজা করে এরকম করে নিচ্ছি। এই যে আমরা যদি চাই এরকম হবে, একটা টেবিল, একটা সেল, একটা সেল, যদি এরকম হতে চায় তাহলে দুইটার মাঝখানে কোনো ধরনের ফাঁকা আমি দেই নাই, দিছি। যেহেতু দেই নাই, আমার লিখতে হবে সেলস স্পেসিং। সেলস স্পেসিং কত দিব আমরা? 0। মানে দুইটা লাইনের মধ্যে ফাঁকা নাই, এই জন্য আমরা সেলস স্পেসিং দিব কি? 0। এই অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে শুরু করলাম, এই অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে শেষ করলাম। কথাটা কি বুঝতে পারছো কিনা? এখন আমি বুঝতে পারছি যে সেলস স্পেসিংটা কি। আজকের ক্লাসটার চেয়ে ইফেক্টিভ ক্লাস হবে না, এবং লাইভ ক্লাসটা যে আমি প্র্যাকটিক্যালি দেখাবো, ওই দুইটা ক্লাস করলে HTML তোমাদের জন্য খুব ইজি হয়ে যাবে। তো দেখো, আমরা সেলস স্পেস 0 মানে বুঝে গেলাম। তার মানে এই টেবিলের মতো তো এটা বুঝা গেছে, মানে কোন কাজটা করলে কোন ধরনের পরিবর্তন আসে। তোমাদের অনেক সময় বইয়ের মধ্যে দেখবা সেলস স্পেসিং 0, লাইন বর্ডার 1 এইগুলো দেওয়া আছে, এইগুলাকে তোমরা ঠিক কারেকশন করে নিবা। বলো। হ্যাঁ হ্যাঁ, যদি ফাঁকা রাখতে চাও তাহলে প্রথম হলো সেলস স্পেস না দিলে অলরেডি 1 লাইনের ফাঁকা হয়ে যাবে, সিঙ্গেল লাইনের স্পেসটা পড়ে যাবে। যদি তুমি আরো বেশি ফাঁকা রাখতে চাও, যে প্রত্যেকটা টেবিলে আমরা যখন প্র্যাকটিক্যালি করবো, দেখবা আমি প্রথমে ফাঁকা রেখে দেখবো, তারপর লাইন স্পেস 1 দিব, লাইন স্পেস 2 দিব, লাইন স্পেস 0 দিব, ইচ্ছা মতো দিয়ে দেখাবো, দেখো কোনটা দিলে কি আসে। আমি একের পর এক চেঞ্জ করবো, তোমরা খালি বসে বসে দেখবা। কথা কি বুঝতে পারছো? কোনটার পরিবর্তন কি একবার দেখলে বুঝবা। তার মানে লাইন স্পেস দিলে তোমাদের ফাঁকা আসবে,
যদি 1 দাও এক লাইনের ফাঁকা, 2 দিলে 2 লাইনের ফাঁকা আসবে, এরকম ভাবে আসবে। তাহলে আমরা শিখে দিলাম সেল স্পেসটা এবং বর্ডারের কাজটা। ক্লিয়ার? এবার একটা টেবিল উপস্থাপন করতে গেলে আমাকে এই দুইটা কথা মাস্ট লিখতে হবে, অর্থাৎ প্রত্যেকটা টেবিলে এটা লাগবে, এটা ছাড়া কোনো টেবিল হবে না। হ্যাঁ, বডি, এরপরে টেবিল বর্ডার ইকুয়াল 1, সেল স্পেসিং 0, এটা প্রত্যেকটা টেবিলে লাগবে, মাস্ট, এই পর্যন্ত লাগবেই। ওটা তো আমরা এখন শুরু করলাম মাত্র। এখন এই শেষের আগ পর্যন্ত যতগুলো কাজ এখানে আছে সবগুলো কাজ আমি ধারাবাহিক ভাবে করব। তোমরা খাতা কলম একটু উঠে নেও, হ্যাঁ, সাথে সাথে উঠে নিবা। আচ্ছা, এরপর আমরা চলে যাই পরের কাজটা। শোনো, পরের কাজটা দেখো, এখানে কি বলছি, ক্লাসে মনোযোগী হও। এই বর্ডার ইকুয়াল 1 দিলাম, সেল স্পেস 0। এখন টেবিলের উপর একটা ক্যাপশন লেখা আছে। কি লেখা আছে? ক্যাপশন লেখা আছে। আমরা লিখবো এখানে ক্যাপশন। ক্যাপশনটার মধ্যে কি লেখা আছে বলতো? যেহেতু একটা আন্ডারলাইন করা আছে, আমি একটু ইউ টেকটা দিয়ে দিব, ক্যাপশনের মধ্যে ইউ দিয়ে দিব। কি লেখা আছে? রেজাল্ট শিট। ইউ মানে যে নিচে টান দেওয়া আছে আন্ডারলাইন, সেজন্য আমরা টান দিলাম রেজাল্ট শিট স্ল্যাশ ইউ। ইউ শেষ করব, তারপরে ক্যাপশন শেষ করব, স্ল্যাশ ক্যাপশন। এই যে ক্যাপশনের কাজটা আমার শেষ। তার মানে টেবিলের উপরে একটা ক্যাপশন লেখা আছে, ওই লেখাটা চলে আসবে, এটা হলো ক্যাপশন ট্যাগ। কি বলবো এটাকে আমরা? ক্যাপশন। অর্থাৎ ক্যাপশন মানে আমরা যেটা ফটোর ক্যাপশন দেই, মূল বিষয়টা যে কি নিয়ে সেটা একটা ক্যাপশন দিয়ে থাকে, এটাকে বলবো আমরা ক্যাপশন। ক্লিয়ার? এখন একটা জিনিস খেয়াল করো, তোমাদের এই আউটপুটটা, এটা কিন্তু এগুলো রাফ অংশটা পরে রাখবা, আর এই যে আউটপুটের যে অংশটা আছে এটাকে আলাদা একটা জায়গায় তুমি কোডিংটা করে নাও, এরপর থেকে করে নাও। হ্যাঁ হ্যাঁ, ক্যাপশন। এই যে ক্যাপশন শুরু করলাম, ক্যাপশন শেষ করলাম, ইউ শুরু করলাম, ইউ শেষ করলাম। সিরিয়ালি করতে হবে, বাঁকা হতে পারে, সমস্যা না, সিরিয়ালি করতে পারে, কোনো সমস্যা নেই। আরেকটা কথা হচ্ছে যে আরেকটা কথা মাথায় রাখবা, যেই টেকটা, অর্থাৎ আমার এই যে শোনো, কন্টেন্টের সাথে যে টেকটা আগে থাকবে এটাকে আগে ক্লোজ দিতে হবে, এটা পরে আছে এটাকে পরে ক্লোজ দিতে হবে। বুঝতে পারছো? কাছাকাছি টেকগুলো আগে ক্লোজ দিতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখো কি বলছি। আমরা এখন ক্যাপশনের কাজ শেষ, এবার আমরা টেবিলটাকে তৈরি করব। তাহলে টেবিলের মধ্যে দুটো অংশ থাকে, একটা হলো টিডি আর একটা কি টিআর, আর একটা কি টিআর। তাহলে আমি বলছি আমাদের প্রথমেই এই প্রথম টিআর এর কাজ করতে হবে, অর্থাৎ একটা টিআর এর কাজ করে তারপরে নিচের টিআর, এরপরে এই টিআর এর কাজ করে তারপরে এরপরে টিআর। তাহলে আমরা প্রথম এই টিআর এর কাজ করব। ভালো করে দেখো, প্রথম কার কাজ করব আমরা? এই প্রথম উপরের টিআর এর কাজ করব। এই টিআর এর মধ্যে টিডি আছে কয়টা? 4টা। কয়টা আছে? 1 2 3 4টা। কয়টা আছে? 4টা আছে। একটু ভালো করে বুঝে নিবা কথাগুলো। 4টা টিডি আছে, তাহলে আমাদের প্রথম নিতে হবে টিআর। প্রথম কি নিতে হবে? তাহলে আমরা প্রথম একটা টিআর এখানে গ্রহণ করলাম। এই টিআরটা গ্রহণ করার পর একটা জিনিস খেয়াল করতে হবে, যে একটা জিনিস দেখো, এই সিরিয়াল নাম্বার দেখে তোমরা সিরিয়াল বা রোল নাম্বার দেখার পরে তোমাদের মাথার মধ্যে একটা জিনিস কাজ করতেছে, যে এর নিচে যা আছে সবগুলোই কি সিরিয়াল নাম্বার বা রোল নাম্বার। ভালো করে বুঝো, এর নিচে যা আছে কি সবগুলো সিরিয়াল নাম্বার বা রোল নাম্বার। আবার এইখানে তাকালে যখন নেম সেলে আমরা যাব, তখন দেখবো এর নিচে যা আছে সবগুলো কোনো ব্যক্তির নাম বা স্টুডেন্টের নাম। দেখো, এই নেম সিরিয়ালের পরে কিন্তু কখনো রোল নাম্বার দেওয়া থাকবে না। এরপর দেখো, সাবজেক্ট যখন এখানে তাকাবো, তার মানে হচ্ছে সাবজেক্ট বা বিভাগ, এর নিচে কোন সাবজেক্টের এটাই দেওয়া থাকবে, সাবজেক্ট নিচে কখনো নাম আসবে না। আসবে? এরপর দেখো রেজাল্টটা কি আসছে, অথবা জিপিএটা, এটাকে আমরা কি বলতে পারি? ধরো জিপিএ। জিপিএ, এই জিপিএর নিচে কখনো কোন ব্যক্তির নাম বা রোল নাম্বার আসবে না। আসবে? তার মানে এই কলামে যা আছে এইটা জিপিএ দ্বারা প্রকাশ করা হয়েছে, এই কলামে যা আছে এটা সাবজেক্ট দ্বারা প্রকাশ করা হয়েছে, এই কলামে যা আছে নেম দ্বারা প্রকাশ করা হয়েছে, এই কলামে যা আছে রোল নাম্বার দিয়ে বা সিরিয়াল নাম্বার দিয়ে প্রকাশ করা হয়েছে। অর্থাৎ এই এতটুকু অংশ, এই অংশটা হচ্ছে প্রত্যেকটা কলামের শিরোনাম। প্রত্যেকটা কলামের শিরোনাম মানে হলো হেডিং। শিরোনাম মানে কি? হেডিং। এই প্রত্যেকটা কলামের হেডিং, এটা হলো টিআর। এই প্রথম টিআর এর মধ্যে যে ডাটাগুলো আছে এই প্রত্যেকটাই হবে টিএস। কি হবে? টিএস। টিএস কেন হবে? কারণ টেবিল হেডিং। কি এটা? টেবিল হেডিং। টিআর মানে টেবিল রো, টিডি মানে টেবিল ডাটা, আর টিএস মানে কি? টেবিল হেডিং। এই টিআর এর মধ্যে যতগুলো টিডি আছে, এই শোনো, এই টিআর এর মধ্যে যতগুলো টিডি আছে ওরা মূলত প্রত্যেকটা কলামের হেডিং নামে আছে, তাই না? হেডিং আকারে আছে, সেই জন্য সবগুলো হবে টিডি, কিন্তু প্রথম টিআর এর মধ্যে যেগুলো আছে এগুলো হবে টিএস। কি হবে? এবং আউটপুটের ক্ষেত্রে আমি তো কলম দিয়ে লিখছি একটি মার্কার দিয়া, এটা লেখার সাইজ তো একই,
কিন্তু আউটপুটে কম্পিউটারের ক্ষেত্রে এটা একটু মোটা আকারে আসবে, বোল্ড আকারে আসবে। এই লেখাগুলো একটু কি হবে, বোল্ড। তোমরা যারা এই যে বিগত মানে বোর্ড কোশ্চেন যারা দেখছো তারা দেখবে একটু মোটা করে লেখা আছে, নিচে দিয়ে সবগুলো একই সাইজের লেখা। তো এই টেবিল হেডিং যখন ব্যবহার করবা তখন এই লেখাগুলো আলটিমেটলি কি হয়ে যাবে, একটু মোটা হয়ে যাবে। তার মানে এটা হচ্ছে কলামের শিরোনাম, এটাকে আমরা টিএস দ্বারা বা টেবিল হেডিং দ্বারা প্রকাশ করব। এখন লক্ষ্য করে দেখো প্রথম টিয়ারের মধ্যে তার মানে টিএস কয়টা আছে, একটা দুইটা তিনটা চারটা, কয়টা আছে, ওদেরকে আমরা টিএস দ্বারা প্রকাশ করব। দেখো আমি এবারে কিভাবে লিখবো এটা, এই যে প্রথম টিয়ারের মধ্যে এই টিয়ারের ভিতরে আমরা টিএস দেবো কয়টা, চারটা। ধরো আমি লিখলাম টিএস একটা, টিএস দুইটা, টিএস তিনটা, আর হচ্ছে টিএস চারটা। এই প্রথমে আমি চারটা টিএস ব্যবহার করে ফেললাম। ওই টিএস এর মধ্যে প্রথম কি লেখা আছে, সিরিয়াল নাম্বার। তাহলে প্রথম টিয়ারের মধ্যে সবাই দেখো প্রথম টিএস এর মধ্যে কি লেখা আছে, সিরিয়াল নাম্বার, সিরিয়াল নাম্বার, তাই না, সিরিয়াল নাম্বার। এই টিএস ক্লোজ, এই যে টিএস প্রথম টিএস এর কাজ শেষ। পরের টিএস দেখো এখানে নেম আছে, আমি লিখবো এখানে নেম, এই টিএস ক্লোজ, ক্লিয়ার। পরের টিয়ারের মধ্যে, পরের টিএস এর মধ্যে কি আছে, সাবজেক্ট, আমি লিখবো এখানে সাবজেক্ট। তার মানে এই টিএসটাও কি করব, ক্লোজ, সবগুলো ক্লোজিং টেক আছে। এরপরটা কি আছে, জিপিএ, এই যে টিএস ক্লোজ দিয়ে দিলাম। তার মানে এই টিয়ারের কাজ এই পর্যন্ত শেষ। আমি এই টিয়ারটা এখানে কি করে দিলাম, ক্লোজ দিয়ে দিলাম। দ্রুত দ্রুত, হ্যাঁ, যদি কারো লেট হয় আমার ভিডিওটাকে পজ করে অবশ্যই ভিডিওগুলো দেখতে হবে কয়েকবার। টিয়ার ক্লোজ, এই যে টিয়ার শুরু করেছিলাম, টিয়ার ক্লোজ দিয়ে দিলাম। হ্যাঁ, না সোজা বাঁকা, তুমি এই টিয়ার এখানে শুরু করছো, এখানে ক্লোজ দিতে পারো, কোনো ফ্যাক্ট না। আমরা এতটুকু করাতে আমাদের কি হয়েছে, এটা কি জানো, এই কাজটা করাতে আমাদের, এই কাজটা করাতে আমাদের এই যে প্রথম যে সারিটা আছে, শোনো, প্রথম যে সারিটা আছে এই সারিটা কম্পিউটার অটোমেটিক ভাবে কি হয়ে গেছে, তৈরি হয়ে গেছে গা। এই কাজটা করাতে কম্পিউটারের মধ্যে প্রথম রোটা কি হয়ে গেছে, তৈরি হয়ে গেছে। বুঝতে পারছো এবার? আমি যখন প্র্যাকটিক্যালি দেখাবো তখন দেখবা একটা একটা টিয়ারে কাজ করবো, তোমাদেরকে দেখাই দেবো এটা করার পরে এটা হয়েছে, এটা করার পরে এটা হয়েছে, ঠিক আছে। তারপরে দেখো এটা কাজ শেষ। এরপরে আমরা দেখো আমার কিন্তু বোর্ডে জায়গা নাই, কম্পিউটারে বিশাল জায়গা আছে, সারাদিন লেখলেও জায়গা শেষ হবে না, এত বড় পেজ। যেহেতু আমার এখানে জায়গা নাই, আমি এটা একটু মুছে ফেললাম, একটু কি করলাম, মুছে ফেললাম। দেখো এখানে আমি সব টিডি ব্যবহার করছিলাম, টিএস, তাই না। এখন এই দেখো আমি একটা কাজ করলাম, এই জায়গায় এই টিয়ারটা রেখে দিলাম, কারণ আমরা এখন এই টিয়ারে কাজ করব। কোন টিয়ারে কাজ করব, এইটার কাজ করব। আয় সবাই তাকাও, আমরা এখন এই টিয়ারের 2 নাম্বার টিয়ারের কাজ করব। তাহলে প্রথমটা কিন্তু ডান, প্রথমটা শেষ, প্রথমটা কি শেষ। এবার দ্বিতীয় টিয়ারে যাব, এখানে সবগুলো লেখা টিডি দ্বারা প্রকাশ করতে হবে। কি দ্বারা প্রকাশ করব আমরা, টিডি। তাহলে এখানে টিডি আছে কয়টা, চারটা, টিডি, টিডি, এই যে চারটা টিডি আমি আবার নিয়ে নিলাম। আগে নিয়েছিলাম টিএস, কারণ টেবিলের হেডিং। এবার আমরা নেব কি, টিডি। তুমি লক্ষ্য করে দেখো এবার সেম কাহিনীটা হবে, 101। প্রথমে কি লেখা আছে, 101, সরি 101, পরে এই টিডি, এই টিডি ক্লোজ দিলাম। পরে কি লেখা আছে, এ স্ল্যাশ টিডি। বুঝতে পারছো? পরে কি আছে, হিউম্যানিটিস স্ল্যাশ টিডি। তারপরে কি আছে, জিপিএ এ প্লাস স্ল্যাশ টিডি। কথা কি বুঝতে পারছো এবার? হ্যাঁ, আবারও বলছি, আমি তো প্রথম টিয়ার কাজ শেষ করলাম, এবার দ্বিতীয় একটা টিয়ার নতুন করে নিলাম। নেওয়ার পরে এই টিয়ারের মধ্যে টিডি 1 2 3 4টা টিডি আছে, আমি 4টা টিডি লিখলাম। আগে লিখছিলাম টিএস, কারণ হেডিং ছিল, এবার টিডি। ওই 4টার মধ্যে প্রথম টিডিতে কি আছে, 101, লিখলাম 101। দ্বিতীয়টিতে আছে এ, লিখলাম এ। 3 নাম্বার আছে হিউম্যানিটিস, লিখলাম হিউম্যানিটিস। 4 নাম্বার আছে কি, এ প্লাস, এ প্লাস। অর্থাৎ এই টিডি গুলো পাশাপাশি যাবে, নিচে নামা যাবে না। বুঝতে পারছো এবার ক্লিয়ারলি? এই টিয়ারের কাজ শেষ। মাঝে মাঝে ক্লাস ব্রেকিং দিই, তখন তো হই। দেখো এই টিডির কাজ শেষ। আমি যদি এবার এইটার কাজ শেষ, এবার আমরা এটা নিব, এটা ক্লিয়ার। এবার যাব আমরা এইখানে, যদি এবার আমরা এটা করতে চাই, 3 নাম্বার টিয়ার করতে চাই, 3 নাম্বার টিয়ার ঠিক আছে, ওরা 1টা 2টা 3টা 4টা সেম কাহিনী, 2 নাম্বারের মতোই। আমি একটা কাজ করতে পারি, আমার লেখার স্বার্থে আমি এগুলো একটু মুছে দিলাম। দেখো সেম কাজটা করা আছে। আমি এখানে দেবো 102, এখানে দিব বি, আর এখানে দিব কি সায়েন্স, আর এখানে দিল এ প্লাস। না, টিয়ার, এই যে টিয়ার শুরু করলাম, টিয়ার ক্লোজ, এই টিয়ারের ভিতরে কাজ চলতেছে আমার।
মানে নতুন করে লিখছি না আর কি, কথা কি বুঝতে পারছো? আমার লেখার সুবিধার্থে আমি একটু শর্টকাট রাস্তা মারলাম। তার মানে এরপরে টিয়ার এটা কিন্তু হয়ে গেছে এবার, দেখো বুঝছো কিনা? মানে একটা বুঝলে বাকি চারটা বুঝে ফেলবো খুব ইজিলি। ওকে, ক্লিয়ার? এইবার যাই আমরা এই এই টিয়ারে যাবো, কত নাম্বার? 4 নম্বরে। 4 নম্বর টিয়ারে চলে যাবো। 4 নম্বর টিয়ারে গেলে আমরা আবার এই কাজটা করি এখানে। দেখো তোমরা বুঝতে পারবে না, কারণ তোমাদের খাতার মধ্যে পুরোটা কোডিং করতে হবে। আমি লিখবো এখানে 103, তারপরে লিখবো সি, তাই না? নাম কি? সি। তারপরে হচ্ছে বিজনেস স্টাডিজ, তারপরে হচ্ছে রেজাল্ট হচ্ছে কি এ। এটার কাজ শেষ। অ্যাঙ্গেল ব্র্যাকেট প্রথম ক্লাসটা করেন নাই, দয়া করে প্রথম দ্বিতীয় ক্লাসটা একটু করে নেবেন। আমি আশা করি আমার ক্লাসগুলো যারা করবে তারা কখনোই ক্ষতিগ্রস্ত হবে না এবং সর্বোচ্চ শিখতে পারবে। হ্যাঁ, ক্লিয়ার হয়েছে? তার মানে কি আমার এই টেবিলের এটার কাজও শেষ। তা এখন দেখো একটা জিনিস খেয়াল করে দেখো, আমাদের পুরোপুরি কি হলো? পুরোপুরি টেবিলটা হয়ে গেল। এই শোনো, টেবিলটা হয়ে গেল, এবার আমার ক্লোজিং এর পালা। আমি টেবিল শুরু করছিলাম না, এই জায়গায় টেবিলটা ক্লোজ দেবো, যেহেতু আমার নিচে জায়গা নাই। তোমরা আমি এখানে লিখে দেখাচ্ছি, এই যে টিআর ক্লোজ দিলাম না, এই জায়গায় টিআর এর পরে লিখবো টেবিল ক্লোজ। টেবিল ক্লোজ, টেবিলের পরে বডি দিয়েছিলাম, এই জায়গায় আমি লিখবো বডি। তোমরা নিচে নিচে লিখতে পারো অথবা সাইডে লিখলেও কোনো সমস্যা নাই, যেখানে ইচ্ছা সেখানে লেখা যায়। তারপরে আমরা HTML ক্লোজ দিব, HTML। ক্লিয়ার? এই যে আমার প্রোগ্রাম করা শেষ। এই যে এখানে টিআর ক্লোজ দিলাম, তারপরে এই যে টেবিল এখানে নিয়েছিলাম, টেবিল ক্লোজ দিলাম, তারপরে এখানে আমরা বডি নিয়েছিলাম, বডি ক্লোজ দিলাম, তারপরে HTML ক্লোজ পর পর দিতে হবে। HTML প্রথম সবার আগে শুরু করছিলাম, হ্যাঁ ক্লোজ দিতে হবে। প্রত্যেকটা টিআর এর কাজ শেষ। শুনো, প্রত্যেকটা টিআর এর কাজ শুরু করছো, প্রত্যেকটা টিআর কি হবে? শেষ করতে হবে। হ্যাঁ, এবার ব্যাপারটা ক্লিয়ার? পারবো তো সবাই? আচ্ছা, নিচের লাইনটা হচ্ছে এটা নিচে নিচে লিখতে পারবা। টিআর এর পরে লিখবা টেবিল ক্লোজ, যেহেতু তোমাদের খাতায় জায়গা আছে, তারপরে বডি, তারপরে HTML। যদি তুমি এটা না পারো পাশাপাশি লিখে দাও, কোনো সমস্যা নাই। ক্লিয়ার? আমরা শুরু করছিলাম কি রিয়াজুল? আমরা শুরু করছিলাম কি দিয়ে? টেবিল দিয়ে না? তার মানে টিআর শুরু টিআর শেষ, টেবিল শুরু টেবিল শেষ, বডি শুরু বডি শেষ, HTML শুরু HTML শেষ। বুঝতে পারছো? না, পাশাপাশি লিখলে কোনো সমস্যা নেই, পাশাপাশি লিখলেও কোনো সমস্যা নাই। ক্লিয়ার? আচ্ছা, আমি এবার আরেকটা টেবিলে চলে যাব। রস পেন কলস পেন দিয়ে কেমনে করতে হয় 2017 সালে এবং 19 সালে, এবার 23-24 সালেও আসছে যে র কে কলাম করো, কলামকে রো বানাও, এরকম চেঞ্জ করতে হয়। র কে কলাম বানাতে হয়, কলামকে রো বানাতে হয়, এরকম চেঞ্জ করতে হয়। তার আগে আমরা এটা শিখে নেব কোনটা কোন জায়গায় রস পেন কলস পেনের কাজ করব। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। এবার আমরা নতুন টেবিল অঙ্কন করব। হ্যাঁ, এটা করলে সব শেষ হয়ে যাবে, এটা করলে HTML সম্পূর্ণ শেষ। আপাতত এটা নাই, এটার পরে এখন এই যে তোমার এই লিংক আছে, হাইপার লিংক আছে, বুঝতে পারছো? ইমেজ ট্যাগ আছে, এরপরে রস পেন কলস পেন আছে, এগুলো শেখানোর পরে এটা করে দেব, একটাতে কাজ শেষ। এটা আমরা ইনশাআল্লাহ 4 নাম্বার ক্লাসে এটা ক্লোজ করে দেব, এইটা পড়াই দেব 4 নাম্বার ক্লাসে। দেখো, এই শোনো, ধরে নাও, আচ্ছা ধরে নাও এটা একটা টেবিল, এটা একটা টেবিল। আচ্ছা, আমি এটাকে একটু সহজ সরল করে দেখাইলাম, এত বেশি কঠিন করলাম না। অথবা আর একটু সহজ করে দেই, এই এটা আমার মনের মতো করে একটা গেলাম যে ধরো এটাই দিলাম, দিয়ে রাখলাম, এটাকে দিলাম নেম, নেম, তারপরে এখানে দিলাম গ্রুপ, গ্রুপ হবে 3টা, ঠিক আছে? তারপরে এখানে দিলাম জিপি, যে কোনো ভাবে এটার আগে উপস্থাপন করা যায়, তাই না? হ্যাঁ, আচ্ছা ধরে নাও এটা আর কি, এটা গ্রুপে হবে না তো। হ্যাঁ, এই জন্য আমি বলছি
নেমটা এখানে, গ্রুপটা এখানে। হ্যাঁ, এটা দিলে আমার সিরিয়াল নাম্বার, সিরিয়াল নাম্বার। হ্যাঁ শোনো, সিরিয়াল নাম্বার 101, 102, শোনো, হ্যাঁ 103। আচ্ছা এটা দিচ্ছি। আচ্ছা আমি এবিসি এবিসি দিয়েও করা যায়। ধরো এটা এখন করে দিলাম। তারপরে কি আছে? এরকমই তো। ধরো আমরা এরকম একটা টেবিল ওপেন করলাম, এটার নাম দিব কি আমরা? এ। আচ্ছা সমস্যা নাই, এটা বি সি ডি ই এফ জি এইচ এলো ইমেজ। আচ্ছা ইমেজটা না দিয়ে আমরা লিখবো এটাকে, ধরো এটা লেখা দিলাম আর কি, ধরো এক্স ওয়াই জেড এতটুকু, কারণ আমরা ইমেজটা কেন শিখাইনি, আমরা এটার পরে ইমেজটা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তো দেখো এখানে কি কি আছে। যদি আমরা এখানে নেই, প্রথম নিব আমরা এইচটিএমএল, এইচটিএমএল, তারপর নিব আমরা বডি, তারপর নিব আমরা টেবিল, বর্ডার 1, বর্ডার কত হবে 1, তারপরে সেল স্পেস, সেলস স্পেসিং 0, কাজ শেষ। এবার আমরা প্রথম টিয়ার নিব, একটু খেয়াল করে দেখো এই জায়গায় জামাটা কোন জায়গায়, এটা কি কোনো বোর্ড কোশ্চেন? এটা কুমিল্লা বোর্ড 2019, কুমিল্লা বোর্ড 19। দেখো আমরা যে এটা করতে চাই, এবার এখানে ক্লিয়ার করে দেখো এ বি, আমরা একটা জিনিস মাত্র আগে কাউন্ট করে নিতে হবে, সেটা হচ্ছে এই যে টেবিলটা, এই টেবিলটার মধ্যে সর্বমোট টিআর কয়টা আছে, টিডি কয়টা আছে। সেই জন্য আমরা ছোট ছোট সেলগুলোকে কাউন্ট করবো। দেখো 1 2 3 4, তাহলে তার মানে এই পাশে কয়টা টান আছে, 4টা টান আছে কিনা। যেহেতু 4টা আছে, আমরা লিখবো টিআর কয়টা হবে 4টা। আমি ডিস্টার্ব করে নিলাম, তাহলে টিআর হবে কয়টা 4টা, ঠিক আছে কিনা। যদি এবার দেখবো কলাম কয়টা আছে, 1টা 2টা, আর এই ক্ষেত্রে কিনা না, এটা একটু বড় হতেই পারে, তাহলে কলাম আছে কয়টা 3টা। আমি এটাকে আরো ছোট করে লিখতে পারি, ধরো এইটাকে আরো মুছে দিয়ে দিলাম, এরকম শর্ট করে দিতে পারি। এই হয়েছে কিনা এবার, তার মানে কলম আছে কয়টা 1টা 2টা 3টা, সারি আছে 1টা 2টা 3টা 4টা। তাহলে আমাদের প্রত্যেকবার টিআর নিয়ে কাজ করতে হবে। এই বি নাম্বারে দেখবা 2টা কলমের পরিবর্তে 1টা কলম হয়ে গেছে, আবার এক্স নাম্বারে এসে দেখবা 1 2 3টা সারি মিলে একটা সারি হয়ে গেছে, তাই তো। তো আমাদের এখন এই কাজটা করতে হবে। আমি নিব প্রথম টিআর, এই টিআরে কাজ করব। তাহলে টিআর আছে কয়টা 1টা 2টা টিডি, তাহলে আমরা প্রথম টিডিতে কি আছে টিডি, প্রথম টিডির মধ্যে কি লেখা আছে এ স্ল্যাশ টিডি। ভালো করে দেখো, আমি কি বললাম, প্রথমে আছে এ স্ল্যাশ টিডি, এবং 2 নাম্বারটা যখন আমরা যাব, ঠিক 2 নাম্বারে যখন চিন্তা করব, এখানে কয়েকটা কাজ আছে, কয়েকটা কাজ। সেটা হচ্ছে আমরা 2 নাম্বারটি লিখবো। এই যে টিডি লেখার পর দেখো এই যে বি লেখাটা 2টা সেলের ঠিক মাঝখানে আছে কিনা, অর্থাৎ এখানে 2টা কলাম মিলে গেছে বি নাম্বারে। এটির মধ্যে কলস্পেন আছে 2, কলস্পেন কত হবে 2, আমি লিখে দিলাম টিডি কলস্পেন কত। এই যে 2টা কলাম মিলে গেল, এটা কলস্পেন, 2টা কলাম মিলে গেলে এটা হলো কলস্পেন। যদি সারি 3টা মিলে 1 2 3 সারি মিলে রসপেন 3, এখানে এক্স এর ক্ষেত্রে হবে রসপেন টি, আর বি এর ক্ষেত্রে কলস্পেন কত 2। 2টা কলাম মিলে একটা কলাম হয়েছে, সেজন্য কলস্পেন 2। বুঝতে পারছো এবার? দেখো তাহলে কলস্পেন 2 ব্যবহার করলাম, কিন্তু এই বি লেখাটা কোথায় আছে, ঠিক সেলটার মাঝখানে। কোথায় আছে, সেলটার মাঝখানে। সেজন্য এটার নাম হচ্ছে অ্যালাইনমেন্ট, অ্যালাইন, এ এল আই জি এন। বুঝতে পারছেন তো বানানটা, অ্যালাইন, এ এল আই জি এন। এই অ্যালাইনমেন্ট, অ্যালাইনটা কোথায় আছে মূলত মাঝে না, সেই জন্য আমাদের লিখতে হবে সেন্টার। কি হবে অ্যালাইনমেন্ট সেন্টার। এই লেখাটা অ্যালাইনমেন্টটা কোথায় আছে, সেন্টারে আছে। বুঝতে পারছো এবার, অ্যালাইনমেন্টটা কোথায়, সেন্টার, অ্যালাইনমেন্টটা সেন্টারে আছে। ক্লিয়ার? এবং ওইখানে লেখা আছে কি বি। আমি এইখানে তো জায়গাটা একটু শর্ট, আমি একটু নিচে নিচে লেখার চেষ্টা করতেছি। হ্যাঁ, এই যে লেখা আছে কি বি, আমরা স্ল্যাশ দিব এই টিডি। তাহলে প্রথম টিডির কাজ এই, এটা ছিল প্রথম টিডি, এটা হচ্ছে 2 নাম্বার টিডি। এই যে স্যার এই লেখাটা অটোমেটিক ভাবে তোমার হয়ে গেছে। টিআর এর পরে টিডি, অর্থাৎ নিচে লিখতে পারো, আমি জায়গার কারণে পাশাপাশি লিখতেছি, ওইটা কোনো ব্যাপার না, পাশাপাশি লেখো বা নিচে লেখো।
ক্লিয়ার? যখন আমরা ইয়েতে কাজ করবো তখন আমরা নিচে লিখতে পারবো, পাশাপাশি লিখতে পারবো। দেখো এই জায়গায় কি করলাম আমরা, তাহলে বি বসাই দিলাম। তার মানে এই টিয়ারের কাজটা শেষ। এবার যাবো 2 নাম্বার টিয়ারে। একটা জিনিস খেয়াল করো, এই সি ডি, সি এবং ডি লেখার পরে তো এখানে লেখার কথা ছিল এক্স, তাই না? হ্যাঁ, এই টিয়ার তো ক্লোজ, এই যে টিয়ার ক্লোজ, প্রথম টিয়ার শেষ, এই যে শুরু করলাম এতটুকু, এই টিয়ারের কাজ শেষ। বুঝছো এবার? প্রথম, হ্যাঁ, প্রথমটা হচ্ছে এই যে এ, পরে এটিডি ক্লোজ, পরে বি, এটিডি শুরু করলাম এখানে কলস্পেন দেওয়ার এলিমেন্ট সেন্টার দেওয়ার পরে যে বি লিখলাম বি, পরে এটিডির কাজও শেষ। হ্যাঁ, এই নিচে আসলে আবার টিয়ার দিতে হবে এইখানে। যখন আমরা এটার কাজ এখন শেষ, এবার আসবো আমরা এইখানে। কোথায় আসবো? এইখানে। আবার নতুন করে টিয়ার দিতে হবে। কি দিতে হবে? টিয়ার নিতে হবে। আমি আবার নতুন করে টিয়ার ব্যবহার করলাম। এই যে টিয়ার, আমি টিয়ার নিয়ে নিলাম অলরেডি, শর্ট করে পেলাম। এই যে টিয়ার শুরু করলাম, এটা মুছে দিয়েছি। বি তো দিয়েছি আমি, দেখো এই যে বি, দেখো এখন এখানে খেয়াল করে দেখো, একটা দুইটা, আর এই যে এখানে এক্স বাবু আছে ওনাকে নিয়ে কয়টা হয়েছে? 3টা। তাহলে এখানে টিডি হবে কয়টা? 3টা টিডি। আর এই টিডিতে আমরা রেখে দিলাম, এটা হলো একটা টিডি। তাহলে টিডি করে নিলাম আবার 3টা, করে নিলাম 3টা। কেন নিলাম? কারণ দেখো এখানে সি আছে, ডি আছে, ঠিক তার পাশে আবার এক্স আছে। এক্স এ গেলে একটু শর্ত হচ্ছে এক্স আবার 3টা রো মিলে রসপেন গঠন করছে। আমরা দেখবো এবার প্রথম টিডিতে কি আছে? সি, এই যে সি ক্লোজ। তারপর টিডিতে কি আছে? ডি, এই যে ডি ক্লোজ। তারপরে কি আছে? এক্স আছে কিনা? এই এক্সটা লিখতে গেলে দেখো এক্সটা আছে ঠিক মাঝখানে। কোথায় আছে? মাঝখানে। তো এক্সটা যেহেতু মাঝখানে আছে, আমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই এক্সটা কিন্তু একটা দুইটা তিনটা কলা রর মিলিত রূপ। পাশাপাশি আমি রেখে নিব আগে রসপেন। রসপেন করতে হবে 3। এই রসপেনের কাজ শেষ। এরপর দেখবো এটা অ্যালাইনমেন্টটা কোথায় আছে? সেন্টারমেন্ট না? তাহলে আমি লিখবো অ্যালাইন। অ্যালাইন, অ্যালাইন হচ্ছে সেন্টার। কারো কম্পিউটারে সেন্টার এভাবে লিখতে পারবা, কারো বই আর ই দিয়ে লিখতে পারবা। কোনটা কম্পিউটার এই আমেরিকান কোনটা ব্রিটিশ ওইটা চেঞ্জ করলে পেয়ে যাবে আর কি, ওইটা কোনো ব্যাপার না। এই যে টিডি অ্যালাইন রসপেন অ্যালাইন সেন্টার, ডাটা কি আছে এখানে? এক্স না? এই যে এক্স লেখা স্ল্যাশ টিডি। এই টিডির কাজও কি করলাম আমরা? ক্লোজ দিলাম। বুঝতে পারছো এবার? এই টিয়ারের কাজ শেষ। হেই টিডি রসপেন, এই যে এখানে তো একটা দুইটা তিনটা রো মিলে একটা রো হয়ে গেছে, সেজন্য রসপেন 3। এরপরে অ্যালাইনমেন্ট এর একটা মাঝখানে আছে অ্যালাইনমেন্ট সেন্টার। তাহলে আমরা রসপেন কলসপেন অ্যালাইনমেন্ট। কোনটা? এটা স্ল্যাশ চিহ্ন, আর এটা হলো অ্যাঙ্গেল ব্র্যাকেট। বুঝতে পারছো? এদের রেখে লেটার, মানে আমরা গাণিতিক ভাষায় বলি লেস দেন গ্রেটার দেন। ক্লিয়ার? অর্থাৎ এটা 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 নাম হলো স্ল্যাশ চিহ্ন। এখন না, আমি কিন্তু শিখাইছিলাম একটা হলো ওপেনিং ট্যাগ আর একটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। ওপেনিং ট্যাগে কখনো কি হয় না? স্ল্যাশ চিহ্ন হয় না। আর ক্লোজিং ট্যাগ দেওয়ার মানে হচ্ছে এটা ক্লোজ। আমরা প্রথম ক্লাসটা যারা না করছেন তারা আরো কমপক্ষে কয়েকবার করে নেবেন, ঠিক আছে? ওইখানে দেওয়া আছে বিস্তারিত। তারপরে দেখো এটার কাজ শেষ, এই টিয়ার শেষ। এবার আমরা এই টিয়ারে যাবো। এই দেখো এটার কাজ শেষ। এখন তোমরা আমাকে বলো, আমি যখন 3 নাম্বার টিয়ারে যাব, এই টিয়ারে টিডি কয়টা হবে? 2টা, ই এবং এফ। এক্স তো আগেই চলে গেছে, এক্স এর কাজ তো আগেই চলে গেছে। তাহলে আগেরটা হবে না, এই জন্য আগেরটা দিতে হবে, যেহেতু ওটা ওর সাথে রিলেটেড, সেজন্য নিয়ে নিতে হবে এক জায়গায়। এখানে নিলে হবে না, এখানে নিলে এটা বাদ পড়ে যাবে। সুতরাং আমার কি করতে হবে? প্রথমটাতে নিয়ে নিতে হবে। তো দেখো এই জায়গায় আমরা এবার এখানে যাব, আবার নতুন করে টিআর ব্যবহার করলাম। এই টিআর এর মধ্যে টিডি আছে কয়টা? একটা দুইটা, দুটো টিডি নিলাম। লেখা আছে কি? ই স্ল্যাশ টিডি, লেখা আছে এফ স্ল্যাশ টিডি। আমি এই টিআর কে ক্লোজ দিয়ে দিলাম। বুঝতে পারছো এবার? তার মানে এই টিআর এর কাজও শেষ, এটা শেষ। ক্লিয়ার? এটা শেষ, এটা কিন্তু কি শেষ। বুঝতে পারছো সবাই? এখন নতুন টিআর নিয়ে আমরা এই কাজটা করলাম, এটার কাজও শেষ। হ্যাঁ, এরপর একটা কি তোমরা পারবা সবাই? এখানে নাও, এটাকে এটা এতটুকু অংশ হবে, এতটুকু অংশ হবে পরেরটার মধ্যে, শুধু চেঞ্জ করবা কোথায়?
জি আর এইচ, এখানে দিবা জি, এখানে দিবা এইচ, করে ফেলো সবাই। এরকম হবে জি এইচ, কাজ শেষ আমাদের। এই টেবিলটা একটা কমপ্লিট। শেষে আমি কি করব, টেবিল ক্লোজ দিব না, এই যে স্ল্যাশ টেবিল স্ল্যাশ বডি স্ল্যাশ কি হবে, এস এস টি এম এল। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা আলোচনা করব আমাদের ইমেজ টেক নিয়ে। ইমেজ, তারপর আলোচনা করব হাইপারলিংক। আমাদের এই ক্লাসে টেবিল, ইমেজ, হাইপারলিংক যদি সবাই কমপ্লিট করতে পারো, ইনশাআল্লাহ তোমাদের বোর্ড পরীক্ষার মধ্যে মাস্ট 7 নাম্বার পেয়ে যাবা। মাস্ট 7 নাম্বার পেয়ে যাবে, 7 নাম্বার। হ্যাঁ, মাস্ট বি 7 নাম্বার তোমরা পাবা এবং আনসার করতে পারো ফাইনাল পরীক্ষায়। দেখো হ্যাঁ, দেখো এবার আমরা আলোচনা করব ইমেজ টেক। কি নিয়ে আলোচনা করব আমরা? ইমেজ, IMAGE, ইমেজ। আচ্ছা, ইমেজ মানে হচ্ছে, এখন আমি একটু কথা বলি। ধরো আমরা যখন বাওয়াল কলেজের ওয়েবসাইটে যাই, তখন আমাদের হান্নান স্যারের ছবি আছে, তখন আমাদের বাওয়াল কলেজের একটা ছবি আছে, আছে কি না? তার মানে কোনো প্রতিষ্ঠানের ছবি হতে পারে, কোনো ব্যক্তির বা প্রতিষ্ঠানের প্রধানের ছবি হতে পারে, অথবা তোমার একটা ওয়েবসাইটে তোমার ছবিও থাকতে পারে, বিভিন্ন কিছু আমাদের থাকতে পারে। এই ছবিটা যখন আমরা কোনো ওয়েবসাইটে আপলোড দিতে চাবো বা পাবলিশ করতে চাবো, তখন আমাদের ট্যাগটা এরকম হবে। কেমন হবে? ইমেজ ট্যাগ যুক্ত করার জন্য তার ইমেজ ট্যাগের নাম হচ্ছে IMG। ইমেজ ট্যাগের সংক্ষেপ কি? IMG। যদি ওটা দিব, আমরা করবো, আগে শুধু ইমেজ ট্যাগটা পরিচয় করে নিচ্ছি আর কি। এর পরিচয় যে ইমেজ ট্যাগকে আমরা IMG দ্বারা প্রকাশ করব। কি করব আমরা? IMG দ্বারা প্রকাশ করব। তাহলে ইমেজ ট্যাগটাকে আমরা সংক্ষেপ দিব IMG। যদি বলে কোনো ওয়েবসাইটে ইমেজ প্রদর্শন করার জন্য কোন ট্যাগ ব্যবহার করতে হয়, ইমেজ ট্যাগ। একটা কথা মনে রাখবেন, ইমেজ ট্যাগের কোনো ক্লোজিং ট্যাগ নাই। ইমেজ ট্যাগের শুধু কি আছে, ট্যাগ একটাই, ওপেনিং ট্যাগের মাধ্যমে ইমেজটা শেষ হয়ে যায়। ক্লিয়ার? এবার ইমেজ ট্যাগের কোনো ক্লোজিং ট্যাগের প্রয়োজন হয় না। মনে থাকবে, আসবে নিচের কোনটি ক্লোজিং ট্যাগের প্রয়োজন হয় না? ইমেজ ট্যাগ। কি ট্যাগ? ইমেজ ট্যাগের। ইমেজ ট্যাগের কি হয় না? হ্যাঁ, বিআর ট্যাগ, ব্রেক না। তো হচ্ছে ইমেজ ট্যাগের কি হয় না, ক্লোজিং ট্যাগের প্রয়োজন হয় না। এরপরে দেখো, ইমেজ ট্যাগটাকে প্রকাশ করার জন্য আমাদের আরেকটা অংশ লাগে, সেটা হলো SRC। SRC মানে হচ্ছে সোর্স। SRC মানে কি? সোর্স। ধরে নাও আমার এই মোবাইলটার মধ্যে আমার কি আছে, একটা ছবি আছে, অথবা আমার কম্পিউটারে আমার একটা ছবি আছে। তার মানে এই মোবাইল বা কম্পিউটারের মেমোরিতে বা হার্ড ডিস্কে একাধিক ফাইল থাকে। কি থাকে? একাধিক ফাইল থাকে। এটা যে কোন ফাইলের মধ্যে আছে, ওই ফাইলটাকে বলবো আমরা সোর্স। যখন কম্পিউটারতে কোনো ছবি আপলোড দিব, তখন সহজে দেওয়া যাবে, কারণ ডেস্কটপে নিয়ে রেখে দিলে ওইখান থেকে ছবির নামটা লিখে দিলে হয়ে যায়। সোর্স মানে হচ্ছে ইমেজের নাম, অর্থাৎ ইমেজের নাম। ইমেজটা যে ফাইলটা আছে, এই ফাইলটার নাম লিখতে হবে। তাহলে ফাইল নেম আমরা কি লিখবো? এটা ফাইলের নাম। এফ নাম মানে হচ্ছে ফাইলের নাম। ইমেজটা যে কোন ফাইলটার মধ্যে আছে, বা ইমেজে যে নামটা আছে, যেই নামে তোমার ইমেজটা সেভ করা আছে, যেই নামে তোমার ইমেজটা সেভ করা আছে। ধরো আমার একটা ছবিতে আমি লিখে রাখলাম যে মাইসেল, যে আমার ছবি, তাই না? অথবা আসিফের একটা ছবি তুলে আমি লিখে রাখলাম, ছবিটার নাম দিলাম আসিফ। এখন আসিফের নামে একটা ছবি আছে, ওই ছবির নামটা আমাকে লিখতে হবে। তার মানে ধরুন ছবিটার নাম, আমি কোনো কিছুই নাম নাই, ছবিটা ইমেজ ফাইলের মধ্যে শুধু ইমেজ লেখা আছে। তার মানে আমি লিখে দিলাম, ধরো আসিফ লিখলাম, ছবিটার নাম হলো আসিফ, কারণ আসিফের নামে ছবিটা আমি সেভ করে রেখে দিলাম। কোন একটা ছবি লিখে এই ছবিটা আমি আসিফের নামে কি করলাম, সেভ করে রেখে দিলাম। দেখো, আর এই যে কোটেশন মার্কটাকে দিতে হবে, সমান সমান চিহ্ন ব্যবহার করতে হবে, এরপরে কোটেশন মার্ক দিতে হবে। এই কোটেশন মার্কের ভিতরে যা লেখা থাকবে এটাকে বলা হয় ভ্যালু। কি বলা হয় এটাকে? ভ্যালু। অর্থাৎ এই ভ্যালুটার আরেক নাম হচ্ছে অ্যাট্রিবিউট ভ্যালু। অ্যাট্রিবিউট ভ্যালু, অ্যাট্রিবিউট মানে হচ্ছে কোনো কিছুর নাম, ক্যারেক্টার নেম, এটা অ্যাট্রিবিউট। এখানে হচ্ছে এটা অ্যাট্রিবিউট, এসআরসি অ্যাট্রিবিউট, ইমেজ অ্যাট্রিবিউট, এগুলো হচ্ছে অ্যাট্রিবিউট। আর এটা হচ্ছে নেম, মানে ফাইল নেম। এর ভিতরে যা থাকবে সেটা হচ্ছে ভ্যালু। ইনভার্টেড কমার ভিতরে যা আছে এটা কি? একটা ভ্যালু। এই ছবিটার নাম দিলাম আসিফের ছবি, আসিফের নামে সেভ করে রাখলাম। ওই ছবিটা প্রকাশ করার জন্য এখন দেখতে হবে ছবিটার সাইজ কি। একটা মোবাইল লক খুলে দিই, আমি দেখাই। দেখতে হবে ছবিটার কি সাইজ কি। তোমার একটা ছবি বের করো, তোমার একটা ছবি বের করো, এখান থেকে একটা ছবি বের করে দেখো আমাকে, বের করো, যেখান থেকে একটা ছবি বের করো। তো এখানে হচ্ছে একটা ছবি আমি লিখলাম, ধরো এই ছবিটার নামটা এখানে লিখবো, লেখার পরে ওই ছবির ফরম্যাটটা কি,
আমরা যখন মোবাইলে ছবি উঠাই, ছবির একাধিক ফরম্যাট থাকতে পারে। ছবিটা জেপিইজি থাকতে পারে, শুধু জেপিজি থাকতে পারে, পিএনজি থাকতে পারে কিনা। ধরো এটা একটা ছবি, এটা মনে করো একটা ছবি। এখন এই ছবিটা কোন ধরনের ফাইল? এই ছবির নাম মনে করো আসিফ, ছবিটার নাম কি আসিফ। এখন ছবিটা কোন ধরনের ফাইল সেটা করার জন্য আমাকে কি করতে হবে? এই যে এখানে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে ছবি দেখো অপশন আছে ডিটেইলস, আছে কিনা? এই ডিটেইলসে আমি ক্লিক করব। এই ডিটেইলসে ক্লিক করার পরে এই ছবিটার নাম আসছে। প্রথম হলো ফাইল নেম, টাইটেল। এই টাইটেলটা হচ্ছে আসিফের নামে টাইটেল দেওয়া, আমি লিখে রাখলাম আসিফ। এবং এই ছবির দেখো একটা দেওয়া আছে ফাইল সাইজ, ফন্ট। দেখো এই যে এখানে ছবির পথ, ছবিটা কোন ফাইলে সেভ করা আছে লেখা আছে। এই দেখো ছবির সর্বশেষ নামের পরে একটা লেখা আছে কি জেপিজি, কি লেখা আছে? সর্বশেষ কি লেখা আছে দেখো, জেপিজি কিনা, সর্বশেষ কি লেখা আছে? তার মানে জেপিজি এর একটা ডট চিহ্ন আছে কিনা। আমরা করব কি, এই ছবিটার ফরম্যাট হলো জেপিজি। এই যে আসিফ ডট জেপিজি, আসিফ ডট কি লিখবো আমরা? এই যে ছবিটার ফাইল নেম হচ্ছে জেপিজি, সেজন্য আমরা জেপিজি ফরম্যাটে উল্লেখ করে দিলাম। শেষ কাজ, ইমেজটা যুক্ত হয়ে গেছে। তার মানে কোন ইমেজকে যুক্ত করার জন্য আমাকে এতটুকু মুখস্থ করতে হবে। কি করতে হবে? এতটুকু আমাদের মুখস্থ করতে হবে। ক্লিয়ার? এতটুকু ইমেজ ট্যাগ, এটাই ইমেজ ট্যাগ। শুধু পরিবর্তন হবে এই জায়গায়। আর ছবির ফরম্যাট যেটা আছে সেটা জেপিজি হতে পারে, পিএনজি হতে পারে, জেপিজি হতে পারে। যা ওইটাই আমাদের ছবির ডিটেইলসে গেলে আমরা পাবো ছবিটা আসলে কোন ফরম্যাটে আছে। ক্লিয়ার? এবার তাহলে ইমেজ ট্যাগ করতে গেলে আমাদের প্রথমে লাগবে img src ডট ইমেজ সোর্স ডট ফাইল নেম ডট জেপিজি বা পিএনজি। বুঝতে পারছো? এখন যে কোনো ছবি, হ্যাঁ যে কোনো থাকতে পারে, জেপিইজি থাকতে পারে, পিএনজি থাকতে পারে। যদি পিএনজি তুমি পিএনজি দিবা, জেপিইজি থাকলে জেপিইজি ব্যবহার করবা। এটা হলো ছবির ফাইল ফরম্যাট। ছবির ফরম্যাটটা আসলে কোন ধরনের ফরম্যাট, একাধিক ক্যামেরা বা এক ধরনের রেজোলিউশনের উপর ভিত্তি করে ফরম্যাটটা তৈরি হয়। যেমন ফেসবুক থেকে যে ছবিগুলো আমরা সাধারণত ডাউনলোড দেই, এই ছবিগুলো অধিকাংশ ক্ষেত্রে পিএনজি ফাইল থাকে, তাই না? আবার অনেকগুলো ছবি যেমন ফটোশপে কাজ করে এটাকে যখন মডিফাই করে বানানো হয়, এগুলো পিএনজি ফাইল বা জেপিইজি ফরম্যাটে থাকে। ওটা আমরা দেখবো ছবিটা কোন ফরম্যাটে আছে, এটাকে নিতে হবে। তো এখন দেখো আমরা ধরো এটা একটা ছবি, এটা কি একটা ছবি। এই ছবিতে কোনো একটা ব্যক্তি আছে, ঠিক আছে? এই ছবি সব যা হইলো তো। এবার মাথাত করে চুলো দিলাম। তো এটা একটা ছবি, এটা কি ছবি? আরে বেড়া, ছবির নাম হইলো কি? ছবির নাম হলো রবিন। এবং ছবিটার শোনো, এই ছবিটার ফরম্যাটটা হলো আমি দিলাম জেপিজি, জেপিজি। বুঝতে পারছো এবার? তাহলে আমরা এই একটা ছবিকে একটা ওয়েবসাইটে প্রদর্শন করার জন্য আমি কি করব, এটাকে এইচটিএমএল কোড করব। এখন কিভাবে করা যায়, কিভাবে করা যায় দেখো। এই ছবিটা আমরা এখান থেকে প্রথমে নিব এইচটিএমএল, তারপরে নিব বডি, তারপরে নিব আমরা ডিরেক্ট ছবিতে চলে যাব। কোথায় চলে যাব? ছবিতে চলে যাব। এখন এই ছবিটা একটা প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে ঢুকতে পারবা, শুধু শুধু লিখে দিতে পারো, হ্যাঁ, বা শুধু ইমেজ লিখে দিলেই হয়ে যাবে। কিন্তু আমরা একটা প্যারাগ্রাফের মধ্যে প্রকাশ করি। তাহলে প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফের মধ্যে এই ছবিটার মধ্যে থাকবে কোথায়? ধরো আমার ওয়েব পেজের ঠিক মাঝখানে ছবিটাকে আমি উল্লেখ করলাম। আমার যে ওয়েব পেজটা আছে এই পেজের মাঝামাঝি ছবিটা আমি দেখাবো, প্রদর্শন করবো। সেজন্য আমি একটা লিখতে হবে প্যারাগ্রাফ, লেখার পর অ্যালাইনমেন্ট লিখতে হবে সেন্টার। কি লিখতে হবে? আচ্ছা, এক প্যারাগ্রাফ লিখবো, এখানে লিখবো, এরপর আইএমজি লিখবো, কি আমরা আইএমজি, পরে লিখবো এসআরসি, একটু মাঝখানে স্পেস হবে, মাঝখানে কি হবে একটু স্পেস হবে, হ্যাঁ। পি মানে প্যারাগ্রাফ, পি মানে একটা ধরো একটা প্যারাগ্রাফ আকারে আমি এটা লিখে উপস্থাপন করতেছি, আর কিছুই না। তো এসআরসি লিখবো আমরা, লেখার পরে লিখবো কি রবিনের নাম লিখবো, এই ছবিটা এখানে লিখবো রবিন ডট হ্যাঁ জেপিজি, এরপরে হলো ফাইল নেম শেষ। এখন ফাইল নেমের পরে আমি লিখে দেবো এখানে অ্যালাইনমেন্ট সেন্টার, অ্যালাইন সেন্টার। এই ছবিটা অলরেডি উপস্থাপন হয়ে গেছে আমাদের কোথায়? মাঝখানে অলরেডি ছবিটা চলে গেছে। তার মানে এই ছবিটাকে আমাদের অলরেডি এখানে প্যারাগ্রাফ শুরু করছিলাম না, প্যারাগ্রাফটা যদি পাঠার জায়গা না, আমি এখানে ক্লোজ দিলাম, স্ল্যাশ প্যারাগ্রাফ ক্লোজ দিয়ে দিলাম, স্ল্যাশ বডি ক্লোজ দিয়ে দিলাম, স্ল্যাশ এইচটিএমএল ক্লোজ দিলাম। ক্লিয়ার? শেষ। শুধু একটা ছবিকে আমি কি করলাম, একটা ওয়েবসাইটে উপস্থাপন করলাম। হ্যাঁ, কোনটা? এটা নিচে লিখতে পারবা, নিচে বা সোজা যেখানে মন চায় সেখানে, তোমার যেখানে জায়গা আছে। তবে কোডিং গুলাকে সুন্দর করার জন্য খাতা একটু বেশি লাগুক, নিচে নিচে লিখলে সুন্দর হবে। যেহেতু আমার এটা বোর্ড, আমি তো ইচ্ছা করলেই একটা লেখা রেখে নিচে চলে যেতে পারি না, জায়গা নাই। ডিজিটাল বোর্ড যদি হইতো আমি লিখতাম আর
টান দিতাম উপরে চলে যেত, তাই তো? এটা ডিজিটাল বোর্ড না, তাই না? পরে ছোট করে দেখালে দেখতে পারতাম, এবং যারা লাইভ ক্লাসটা দেখবো তখন লাইভে দেখতে পারবো যে আসলে কেমনে কেমনে করতে হয়। তো এটাকে আমরা লিখে ফেললাম, একটা ছবি আমাদের অ্যাড হয়ে গেল। এরকম একটা ছবি আসবে, হ্যাঁ। আর ছবি থেকে দেখবা ছবির যে নামটা আছে ওই নামটা পাশাপাশি এই ফরম্যাটটা কি জেপিজি না পিএনজি নাকি জেপিজি, যে ফরম্যাট থাকে ওই ফরম্যাটে লিখে দিতে হবে। আর এই যে এখানে ডট চিহ্ন ব্যবহার করা হয়েছে, এই ডট চিহ্ন যদি কেউ ব্যবহার না করো তাহলে কিন্তু ছবিটা দেখাবে না, প্রদর্শন করবে না। হ্যাঁ, এই যে ডট চিহ্ন, ডট জেপিজি, ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ফরম্যাটে আসবে। এইখানে লেখা আছে, এই যে এখানে ছবি আছে কি ওয়াটার লিলি ডট জেপিজি, ওই নামটা লিখে দিবা এই জায়গায়, ওয়াটার লিলি ডট। হ্যাঁ, এইটুকু লিখে দিবা, বাকি সব ঠিক আছে, বাকি সব ঠিক, অর্থাৎ কোন ইমেজ থেকে বাকি সব ঠিক থাকবে, শুধু ফাইল নেমটাকে চেঞ্জ করে দিবা। এখন মনে করো একটা ছবির সাইজ, ধরো এই ছবিটা লম্বায় কত, ধরো একটু লম্বা বেশি, তো লম্বাটাকে আমরা বলবো হাইট, লম্বাটাকে বলবো আমরা হাইট, হাইট মনে করো 400, লম্বাটা একটু বেশি। আর এই যে প্রস্থটা এটাকে বলবো আমরা উইড, তাহলে ওয়েট ধরে নিতে পারি আমরা 300, তাই না? তার মানে কি লম্বা থেকে প্রস্থটা একটু কম, কথা কি ক্লিয়ার? এবার দেখো ছবিটার সাইজ ব্যবহার করলাম, ইমেজ সাইজ, তাহলে ইমেজ সাইজ কত আছে, হাইট ওয়েট দেওয়া আছে না? তুমি যে এখানে বলো ছবির সাইজ থেকে উল্লেখ করে দিবা, দিতে পারবা। অর্থাৎ এই যে অ্যালাইন সেন্টার দিয়ে নিলাম, এটা আগে বলে যেখানে দিয়ে নিলাম, পরে ছবির সাইজ দিলাম কি হাইট, হাইট দিব আমরা কত 400, কত 400। তারপরে আমরা দিব ওয়েট, ওয়েট দিব আমরা কত 300, এই যে উল্লেখ করে দিলাম, এই হাইট ওয়েটটা দিয়ে এই জায়গায় লাগিয়ে দিবা শুধু, আর কিছু না। হাইট দিলাম আমরা কত 400, এই সবগুলো কিন্তু কোটেশনের ভিতরে হবে, এবং স্পেস দিয়া ওয়েট দিবা 300 দিয়ে লিখে দিবা। তার মানে ছবিটার যে সাইজ ফরম্যাট, অনেক সময় বোর্ড প্রশ্ন দেওয়া থাকে, হ্যাঁ অনেক সময় দেখা থাকবে কি ছবিটার সাইজ ফরম্যাটটা আসলে কি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এর ভিতরে এটা দিয়ে দিবা, বুঝতে পারছো? সাইড ওয়েট দেওয়া থাকবে। ক্লোজ করছি, এরপর দেখো হাইপার লিঙ্কটা একটু দেখিয়ে দিচ্ছি, হাইপার লিঙ্কটা দেখিয়ে দিচ্ছি। হয়ে যাবে, এবং এটা টাইপ করার জন্য আমাদের কোন কোন জায়গায় করতে হবে, উল্টা পাল্টা জায়গায় টাইপ করলে হবে না, এটা সিস্টেম আছে। আচ্ছা দেখো পরেরটা একটু দেখাও, আমি একটু শেষ করে দিচ্ছি। আমরা একটু হাইপার লিঙ্কটা দেখবো, হাইপার লিঙ্ক। হ্যাঁ, আমরা কি দেখবো, হাইপার লিঙ্ক, হাইপার লিঙ্ক। দেখো হাই শোনো, আমরা এবার দেখবো হাইপার লিঙ্ক। আচ্ছা হাইপার লিঙ্ক মানে হচ্ছে কি জানো, আমাদের বিভিন্ন ধরনের পেজ থাকে, বিভিন্ন ধরনের অ্যাড্রেস থাকে, এগুলোকে লিঙ্ক করে দিতে হয় অনেক সময়। এটা হচ্ছে একটা হাইপার লিঙ্ক টেক, কি করে দিতে হয়, একটু লিঙ্ক করে দিতে হয়। তাহলে আমরা হাইপার লিঙ্ক করবো মানে কি, আমার ইউটিউবে গিয়ে আমি ফেসবুকের পেজটা লিঙ্ক করে দিলাম, অথবা আমার ওয়েবসাইটের মধ্যে ইউটিউবের লিঙ্ক দিলাম, ফেসবুকের পেজ দিলাম লিঙ্ক দিলাম, হোয়াটসঅ্যাপের লিঙ্ক দিলাম, এরকম 4-5টা অ্যাকাউন্টের লিঙ্ক, ইনস্টাগ্রামের লিঙ্ক, এগুলো আমরা কি করলাম, দিয়ে রাখলাম। ওই লিঙ্কটা কিভাবে দিব, আমরা এই লিঙ্কটাকে লিখবো, আমরা এই হাইপার লিঙ্ক টেকের জন্য আমরা এ টেক ব্যবহার করবো। কি টেক ব্যবহার করবো, এ টেক। এই এ টেক দ্বারা হাইপার লিঙ্ককে বোঝায়, এবং এর মধ্যে সংক্ষেপটা লিখে দিতে হবে কি HREF, হাইপার লিঙ্ক রেফারেন্স। যেমন SRC লিখলাম ইমেজ থেকে, এখানে কি লিখলাম HREF, হাইপার লিঙ্ক, হাইপার লিঙ্ক রেফারেন্স। আমি যে এ টেক দ্বারা হাইপার লিঙ্কটা করবো, এটা মূলত কি, কোন জিনিসটাকে হাইপার লিঙ্ক করবো, এটাকে আমি এখানে সংক্ষেপে দেখাচ্ছি হাইপার লিঙ্ক রেফারেন্স। আমরা এখানে সমান সমান চিহ্ন ব্যবহার করে একটা লিঙ্ক তৈরি করব। সেই লিঙ্কটা আমরা কি বলছিলাম, এটার নিয়ম হচ্ছে এটা https://www. আমি যদি একটা লিঙ্ক ট্যাগ তৈরি করি, সেটার নাম দিলাম মনে করে ইউটিউবের লিঙ্ক দিলাম, তাহলে এটা হবে youtube.com। আমি আমার ইউটিউবের একটা লিঙ্ক ব্যবহার করে দিলাম, কি গেল, আমরা ইউটিউবের লিঙ্ক ব্যবহার করে দিলাম। এখন হাইপার লিঙ্ক, এই এ ট্যাগ শুরু করছিলাম, এর কিন্তু ক্লোজিং ট্যাগ ব্যবহার করতে হবে। আমি ক্লোজিং ট্যাগ ব্যবহার করব। হাইপার লিঙ্ক আমি এ দিয়ে শুরু করলাম, এর কিন্তু ক্লোজিং ট্যাগ আছে। যদি আমি ক্লোজিং ট্যাগ গুলো ব্যবহার করি, তাহলে আমার কি করতে হবে, ধরো আমি এখানে লিখে দিলাম কি, যে ক্লিক, এরকম থাকে না, ক্লিক হিয়ার ফর ইউটিউব লেখা থাকে কিনা অনেক ওয়েবসাইটে, ক্লিক হিয়ার ফর ইউটিউব, এই যেরকম আমরা লিঙ্ক করে দিলাম, এবং নিচে কি দেওয়া থাকে, একটা লাইন দেওয়া থাকে, এটা অটোমেটিক তৈরি হয়। এটা যখন তুমি ক্লিক হিয়ার ফর ইউটিউব, এটা অটোমেটিক ভাবে লিঙ্কটা তৈরি করা হওয়ার পরে এটা ইউটেক ব্যবহার করতে হয় না, অটোমেটিক ভাবে এক লাইন চলে আসে, এই লেখা একটু কালার হয়ে বসে। তার মানে এখানে ক্লিক করলে তুমি আমার ইউটিউবে চলে যেতে পারবা। তো এটাকে আমি লেখার জন্য আমি এটাকে ক্লোজ দেবো, কিন্তু এই যে অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে শুরু করছিলাম,
এখানে লিখতে হবে যে কি লেখা আছে, ক্লিক হিয়ার ফর ক্লিক হিয়ার ফর ইউটিউব, ক্লিক ফর ইউটিউব স্ল্যাশ এ স্ল্যাশ এ। দেখো এ টেক্সট করছিলাম, বুঝছি না, ডাবল স্ল্যাশ হলো ওয়েব লিংক তৈরি করতে গেলে আমার এতটুকু লিখে দিতে হয়, এটাকে মুখস্থ করবা। শোনো তোমাদেরকে আমি একটা কথা বলি, এতটুকু অংশকে মুখস্থ করবা। যদি আমি বলে দেই যে ফেসবুকের লিংক, তাহলে facebook.com, যদি বলি ইনস্টাগ্রামের লিংক instagram.com, যদি বলি হোয়াটসঅ্যাপের লিংক whatsapp.com। ক্লিয়ার? হ্যাঁ, এই লেখাটার মধ্যে ক্লিক করলে ইউটিউবে ঢুকতে পারবা। এটা লিখে দিবা, এটা হলো ট্যাগের, এটা হলো কন্টেন্ট। হ্যাঁ, এটা হলো যে ট্যাগের বাইরে, দুই ট্যাগের বাইরে মাঝখানে হবে আর কি, যেহেতু আমার এখানে জায়গা নেই, এটা জায়গা নেই আমি এখানে লিখছি, তোমরা এটার পরে লেখা লিখে শেষ করবো। হ্যাঁ, ওইটা তুমি এখানে ক্লিক ফর ইউটিউব, মানে এখানে ক্লিক করলে তুমি ইউটিউবে যাইতে পারবা। এটা একটা কমান্ড করে দাও তোমাকে, তুমি ক্লিক করলেই চলে যেতে পারবা। এইভাবে আমরা কোনো একটা লিংক তৈরি করতে পারি। তার মানে হচ্ছে কোনো ওয়েবসাইটে যখন কোনো কিছু লিংক তৈরি করতে হয়, সেটা গুগল হতে পারে, www.google.com হতে পারে, তাই না? এরকম যেটাই আসুক না কেন, যেটাই আমার সামনে আসুক না কেন, আমরা লিংকটা এভাবে তৈরি করব এবং ওই এই লিংকে ক্লিক করলে ঢুকতে পারবো। এই লেখাটাকে আমরা ওই ট্যাগের বাইরে ফাঁকা জায়গায় কন্টেন্ট যেখানে থাকে সেখানে আমরা লিখে দিব ইনশাআল্লাহ। ঠিক আছে? তাহলে আজকে আমরা যে ক্লাসটা করলাম, হ্যাঁ এটাই হাইপার লিংকে তো ঢুকে, যে তোমার একটা ওয়েব পেজে ঢুকলে এরকম একটা লিংক দেওয়া আছে। এখন এই লিংকটা তৈরি করার জন্য তুমি কি করো, একটা HTML কোড লিখো, এতটুকু। এটা হচ্ছে কোন একটা ট্যাগের ভিতরে দিয়ে দিতে হয় আর কি, জুনিয়র ট্যাগের ভিতরে লিখতে তো হবে এই যে এরকম ভাবে HTML বডি, তারপরে লিখবা এই যে হাইপার লিংক এ ট্যাগ, এই যে আমি এখন করে দিচ্ছি, দেখো ASREF সমান সমান HTTPS www এই যে youtube.com। দেখো দেখো একটু দেখো, .com সমান সমান আমি লিখে দিব এখানে কি, ক্লিক, এই যে তুমি যেটা চাইছিলা, ক্লিক ফর ইউটিউব স্ল্যাশ এ, এই যে এটাকে একটা লিখে দেখা দিলাম। তারপরে কি জানো, এই যে বডি ক্লোজ, এই যে বডি দিলাম, বডি ক্লোজ HTML ক্লোজ। ও আচ্ছা, যদি তুমি কোনো ভিডিও লিংক দাও, অথবা আমার একটা ক্লাস তুমি লিংক করে দিচ্ছ, ওই ক্লাসের নিচে দেখবা ক্লাসের লিংক দেওয়া থাকবে, প্রত্যেকটা ভিডিওর নিচে ভিডিও লিংক দেওয়া থাকে, প্রত্যেকটা পেজ থেকে পেজের লিংক দেওয়া থাকে। ওই লিংকটাকে কপি করে এখানে ডাইরেক্ট বসায় দিবা। আর এই যে এই কমাটা এবং এই দুইটা কমার মাঝখানে ওই লিংকটাকে ডাইরেক্ট বসায় দিবা কপি করে করে। অর্থাৎ ওই প্রত্যেকটা লিংক ইউটিউবে বা ফেসবুকে যতগুলো লিংক ভিডিও আছে, প্রত্যেকটা ভিডিওর জন্য আলাদা করে একটা লিংক আছে কিনা? আমি আমার পেজে একটা ভিডিওগুলো ছাড়ছি, আমার পেজের মধ্যে লিংকগুলো শেয়ার করছি কিনা, ওইখানে দেখবা ভিডিওর নিচে লিংকটা দেওয়া আছে, অনেক বড় করে লেখা আছে, অনেকগুলো লেখা আছে, ওই লেখাটাকে জাস্ট কপি করে এখানে বসায় দিবা। ওই লাগবে না কিছু না, যে দুটো কমার ভিতরে ওই লেখাটা বসায় দিবা। আর এটা তো আমি বলছি জাস্ট খালি একটা এই অ্যাকাউন্ট লিংক করার জন্য, হ্যাঁ লেখা লাগবে না। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ আজকের ক্লাসটা মনোযোগ দিয়ে করার জন্য।